শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাওন দত্ত। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার জন্য সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। বুধবার ভোটের তারিখ নিয়ে দুপুর 12টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সেদিনই জাতির উদ্দেশ্যে সিএসির তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করবে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার। একই দিনে এবার ভোট হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের। নির্বাচনের আইনবিধি ও প্রার্থীদের আচরণ বিধিমালা সংশোধন, ভোটার তালিকা চূড়ান্ত সহ ভোটের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। নির্বাচন ঘিরে এসব কর্মযজ্ঞ আর ভোটের তারিখ নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বুধবার বঙ্গভবনে যাবে এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। পরে দেশবাসীকে ভোটের সময়সূচি জানাতে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে রেকর্ডিং করা হবে বলে জানান ইসি সচিব। ডিসেম্বরের 10 তারিখে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার স্যার বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে একটা ভাষণ রেকর্ড করবেন। এখন রেকর্ডের বিষয়বস্তুটা এবং সময়টা এটা স্যার নির্ধারণ করবেন, কিন্তু একটা রেকর্ডিং হবে এটুকু আমি জানা আছে এবং সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। সোমবার সকালে প্রথা ভেঙে সিইসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন পাবলিক সার্ভিস অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। তারা ভোটে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়ে গেছে বলে জানান ইসি সচিব। সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশন থেকে যে যতটুকু সহযোগিতা প্রয়োজন তার থেকে বেশি ছাড়া কম করা হবে না। কেউ যদি এসে বলেন এখানে তো আইনগত বাধা নেই এবং অতীতে করেননি বলে নতুন করে করা যাবে না, এরও কোনো প্রতিবন্ধকতা নেই। এদিকে জাতীয় পরিচয়পত্র প্রকল্প থেকে রাজস্ব খাতে নিতে কমিশনের এনআইডির আইডিইএ প্রকল্পের সারা দেশের কর্মকর্তারা কমিশনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত, তবে সবশেষ সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক এসেছে বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। এর আগে খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির উন্নতি না হওয়ায় 2 দফায় পিছিয়েছে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত। বিএনপি চেয়ারপারসনের উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্য যাওয়ার সংশোধিত তারিখ ছিল রোববার, তবে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত না দেয় তা আপাতত স্থগিত। বিএনপি মহাসচিব বলছেন এই ব্যাপারে চিকিৎসকরাই সিদ্ধান্ত নেবেন। আপাতত এভার কেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন খালেদা জিয়া, আর তার চিকিৎসার এই কর্মযজ্ঞ তত্ত্বাবধান করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। দর্শক, এই বিষয়ে আরও জানবো। এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানজিম শাফিন। শাফিন, খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা সম্পর্কে নতুন কোনো তথ্য আছে কি আপনার কাছে? বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা সম্পর্কে আমাদের কাছে যে তথ্যটি আছে সেটি এখনো পর্যন্ত তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং অপরিবর্তিত রয়েছে। গতকাল রাতে ব্রিফিংয়ে ডাক্তার এজেডএম জাহিদ হোসেন জানিয়েছিলেন যে বেগম খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন হয়েছে এবং রিপোর্ট স্বাভাবিক ছিল। পাশাপাশি শুক্রবার আমরা জানি যে তার এন্ডোস্কোপি করে নিশ্চিত হওয়া গেছে যে তার পাকস্থলীতে বৃহস্পতিবার রাতে যে রক্তক্ষরণ হয়েছিল সেটিও বন্ধ হয়েছে। তো এখনো পর্যন্ত এরপর থেকে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং আজকে বেলা 3:30 নাগাদ তার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান এভার কেয়ার হাসপাতালে এসেছেন। তিনিও মেডিকেল বোর্ডের সাথে সমন্বয় করে এই চিকিৎসা ব্যবস্থায় অংশ নিচ্ছেন। তো এখনো পর্যন্ত তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। আরেকটি বিষয় যেটি যে আগামীকাল জার্মানির এফএআই এভিয়েশন গ্রুপ থেকে যে বিমানটি আসার কথা ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল 8টায়, সেটি আসছে না। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছেন যে তারা যে আবেদনটি করেছিলেন এফএআই এভিয়েশন গ্রুপ, তারা সেই আবেদনটি আবারও সরিয়ে নিয়েছেন। তারা বলছেন যে আগামীকাল মঙ্গলবার সকাল 8টায় যে বিমানটি অবতরণ করার কথা ছিল এয়ার অ্যাম্বুলেন্সটি, এবং রাত 9টা পর্যন্ত সেটি আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালালে সেটি থাকার কথা ছিল। তো সেইটি তারা আবেদনটি উইথড্র করায় এটি নিশ্চিত হওয়া যায় যে আগামীকালকে সকাল 8টা থেকে 9টা পর্যন্ত কোনো এয়ার অ্যাম্বুলেন্স আসছে না এবং আগামীকাল রাত 9টা পর্যন্ত তার মানে বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়ার কোনো সুযোগ নেই। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত সবশেষ শাফিন। ধন্যবাদ আপনাকে। দর্শক, শিক্ষা ভবনের সামনে সড়ক অবরোধ করেছে 7 কলেজের শিক্ষার্থীরা।
এ বিষয়ে সেখানকার খবরাখবর জানাবেন আমাদেরকে সহকর্মী রাজীব আহমেদ। যাচ্ছি তার কাছে। রাজীব, শিক্ষার্থীরা কি বলছেন, তাদের দাবিগুলো কি কি? এখানে মোশনগঞ্জ চত্বরে দুপুরের পর থেকে বেলা ৩টার পর থেকেই শিক্ষার্থীদের যে বিশ্ববিদ্যালয়ের 7 কলেজের বিশ্ববিদ্যালয়ের দাবিতে তারা অধ্যাদেশের জন্য তারা আন্দোলন করে চলছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এখনো তারা আন্দোলনের জন্য বিভিন্ন কথাবার্তা বলছেন এবং তারা বলছেন যে তাদের অধ্যাদেশ না পাওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে দুপুরের পরে বেলা ৩টার পরে 7 কলেজের 7 জন প্রতিনিধি উপদেষ্টা এবং সচিবের সাথে কথা বলার জন্য তারা মন্ত্রণালয়ে গিয়েছেন। সেখান থেকে ফিরে এসে তারা এখন গণমাধ্যমের সাথে কথা বলছেন এবং তারা এখনো সুস্পষ্ট এখান থেকে কি সিদ্ধান্ত হয়েছে তারা এখনো জানান নাই। কিন্তু তারা বলছেন যে যাই করে হোক তাদের অধ্যাদেশ হাতে না পাওয়া পর্যন্ত তারা এই ব্লকের কর্মসূচি চালিয়ে যাবেন এবং তারা বলছেন যে তাদের এই অধ্যাদেশ না হওয়ার কারণে তাদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং নানা সমস্যায় শিক্ষার্থীরা পড়ছেন। তাই এই বিশাল বিশাল সংখ্যক শিক্ষার্থীদের যে শিক্ষা ব্যবস্থা নিয়ে যে একটা সংকট তৈরি দেখা দিয়েছে, এই সংকট যদি অধ্যাদেশ না হয় তাহলে সেক্ষেত্রে তারা এই সংকট কাটবে না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং তারা এখানে এসে তারা বলতেছে যে মন্ত্রণালয়ের সাথে তাদের একটা যোগাযোগ হয়েছে, মন্ত্রণালয়ের সাথে তাদের একটা কথা হয়েছে। প্রতিনিধি দল ফিরে এসে তারা বলছেন কিছুক্ষণ পরে তারা আমাদেরকে জানাবেন আসলে তারা কি করতে যাচ্ছে এবং তাদের আন্দোলন কি তারা চালিয়ে যাবেন নাকি তারা বৃহত্তর আরো বড় কর্মসূচি দিবেন নাকি আজকে তারা এই আন্দোলন থেকে সেরে দিবেন, এখন তো তারা সেটা আমাদেরকে জানাননি। এবং তারা আমাদেরকে বলছেন যে তাদের যেই ব্যবস্থা যে তাদের যে যৌক্তিক আন্দোলনগুলো এগুলো যেন তারা খুব দ্রুতভাবে তারা করে দেয়। এই ছিল সর্বশেষ পরিস্থিতি আমাদের কাছ থেকে। শাওন। রাজীব, অনেক ধন্যবাদ আপনাকে। আস্থার সংকট থাকলেও নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বার্থে নির্বাচিত সরকার প্রয়োজন বলে মন্তব্য করেছেন শ্রম উপদেষ্টা। অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন উৎসব মুখর ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব ব্যবস্থা নেওয়া হচ্ছে, তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনার ম্যাজিক তার হাতে নেই বলে অসহায়ত্বও প্রকাশ করেছেন তিনি। জাতীয় নির্বাচন নির্ধারিত ফেব্রুয়ারির প্রথম ভাগে হবে কিনা এ নিয়ে রয়েছে নানা শঙ্কা। সরকারের উপদেষ্টারাও নির্বাচন নিয়ে জনগণের আস্থার সংকটের বিষয়টি অস্বীকার করছেন না, তবে নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠানে আশাবাদী শ্রম উপদেষ্টা। আমাদের দেশে এতদিন তো নির্বাচন হয় নাই, যেটা হয়েছে ওগুলোকে নির্বাচন আমার ডেফিনেশন না। তো সেই জন্য মানুষ তো এখন একটু দ্বিধাদ্বন্দ্বে আছে। আমি বলছি আমাদের তো ম্যান্ডেট দেয়নি যে 1 বছরের মাথায় নির্বাচন করতে হবে, 2 বছরের মাথায় নির্বাচন করতে হবে। দেশে একটা নির্বাচন হওয়া উচিত, নির্বাচিত সরকার আসা উচিত, একটা যেটাকে বলে ইউনিভার্সাল যেটা ডেমোক্রেটিক প্রসেস, সেই প্রসেসটা এস্টাবলিশ হওয়া উচিত। স্বরাষ্ট্র উপদেষ্টাও নির্বাচন নিয়ে শঙ্কা উড়িয়ে দিয়েছেন। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে বলেছেন পুরোদমে চলছে ভোটের প্রস্তুতি। আমাদের নির্বাচনের প্রস্তুতি মাশাআল্লাহ খুবই ভালো। সব বাহিনীগুলি কিন্তু তাদের প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে। ক্রেডিবল একটা নির্বাচন, উৎসব মুখর একটা নির্বাচন, এটার জন্য যত ধরনের প্রস্তুতি দরকার সবকিছু নিচ্ছে। তবে প্রশ্ন আছে নির্বাচনকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। নির্বাচনের আগে যে এইগুলি সব বন্ধ হয়ে যাবে তাও আমি বলতে পারি না। মানে যদি আমার কাছে কোনো ম্যাজিক থাকতো বা ওই সুইচ লাইট অন অফের মতো থাকতো তা আমি করে দিতাম যে লাইট অফ, এখন আর কোনো কিলিং থিলিং কোনো কিছু হবে না। আমার কাছে এরকম কোনো ম্যাজিক নেই। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান ভোটের দিনে প্রতিটি কেন্দ্রে যেন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকে তা নিশ্চিত করা হবে। যে এলাকায় ইলেকট্রিসিটি না থাকে ওই এলাকায় অল্টারনেটিভ কি লাইটিং এর ব্যবস্থা করা যায়। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচন পেছানোর আশঙ্কা দেখছে না জামায়াতে ইসলামী। সিসি সহ নির্বাচন কমিশনারদের সাথে বৈঠক শেষে কথা জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের জন্য পদক্ষেপ নিতে ইসির প্রতি আহ্বান জানিয়েছে জামায়াত। এজন্য বিভিন্ন দাতা সংস্থার কাছ থেকে সহায়তা নেওয়া যেতে পারে বলে পরামর্শ দলটির। এর আগে বেলা 11:30টায় নির্বাচন ভবনে সিইসি সহ কমিশনারদের সাথে বৈঠকে বসেন জামায়াতের 6 সদস্যের প্রতিনিধি দল। অনাস্থা নিয়ে আমরা আসিনি, কিন্তু জাতি মনে করছিল তাদের কমিটমেন্ট অনুযায়ী নির্বাচনের তফসিলটা ঘোষণা হয়তো হয়ে যাবে, সে সময়টা যেন পার হয়ে যাচ্ছে। দ্যাট ইজ হোয়াই আমরা এইটাকে পরিষ্কার করার জন্য, সংশয় নিরসনের জন্য অনেকগুলো ইস্যুর মধ্যে এটাকে আমরা আজকে এমফাসিস দিয়েছি। আশঙ্কা আমরা এখন ফিল করছি না। ওনারা যে কথা দিলেন আমাদের, ওনাদের সিদ্ধান্তের যে কথা জানালেন, তাতে আমরা ওনাদের উপরে আস্থা রাখতে চাই।
ব্যক্তি বা দলের জন্য নয়, জনগণের জন্য রাজনীতি করে জামায়াত। ধর্ম নিয়ে কাজ করে জামায়াত, ব্যবহার করে না, এমন মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে ইউরোপীয় ইউনিয়নের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জানান, জনগণের ভোটে নির্বাচিত হলে ইনক্লুসিভ বাংলাদেশ গড়বে তার দল। নির্বাচন নিয়ে ডাক্তার শফিক বলেন, নির্বাচন পেছানোর সুযোগ নেই, ঘোষিত সময় নির্বাচন না হলে সংকটে পড়বে দেশ। আমরা ধর্মকে কখনো ব্যবহার করি নাই, করব না। ধর্ম আমাদের চিন্তার অঙ্গ, আমাদের কলিজার অংশ। আমরা ধর্ম নিয়েই কাজ করি, আমরা ধর্মকে ব্যবহার করি না। ধর্ম ব্যবহার করলে কে করে সেটা আপনারা ভালো বুঝেন। ইলেকশনের সময় নতুন করে যারা বেশি বেশি নামাজ শুরু করেন, টুপি পরেন, তসবিহ হাতে নিয়ে ঘুরান, ধর্মকে তারাই বোধহয় সম্ভবত ব্যবহার করে। রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসায় মা ও মেয়েকে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। নিহত দুজন গৃহকর্ত্রী লাইলা আফরোজ ও তার স্কুল পড়ুয়া মেয়ে সাফিসা বিনতে আজিজ। সকালে মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বহুতল ভবনের ফ্ল্যাটে এই ঘটনা ঘটে। খুনের জন্য গৃহকর্মীকে সন্দেহ করছেন স্বজনরা। সিসিটিভি ও খুনের আলামত পরীক্ষা করে অপরাধী শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। সকাল 7:52 কালো বোরকা পরে মুখ ঢেকে ভবনের মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশ করেন গৃহকর্মী আয়েশা। প্রায় 2.25 ঘন্টা পর 9:36 স্কুলের পোশাক পরে পিছে ব্যাগ নিয়ে বেরিয়ে যান। ঘটনা এই বহুতল ভবনের 8ম তলায়। ভেতরে গিয়ে দেখা যায় লিফটের সামনে গৃহকর্ত্রী লাইলা আফরোজের মরদেহ। উপরে গিয়ে দেখা যায় মেঝেতে ছোপ ছোপ রক্ত। নিজের ফ্ল্যাটের সামনে বসেই পুলিশ ও স্বজনদের কাছে ঘটনার বর্ণনা দিচ্ছিলেন গৃহকর্তা স্কুল শিক্ষক আজিজুল ইসলাম। জানান, স্কুল শেষে সকাল 10:30 নাগাদ ফ্ল্যাটে ফিরে দেখেন পড়ার টেবিলে রক্তাক্ত মেয়ে আর ঘরের মেঝেতে স্ত্রীর গলাকাটা মরদেহ। পরে মেয়েকে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দরজার এই নব খুললাম, খুলেই দেখি আমার মেয়েটি মাথাটা এইভাবে দিয়ে ওয়ালের সাথে হেলান দেওয়া, রক্ত রক্ত। আমি ওইখান থেকে জাস্ট তাকাই দেখি আমার নিনা ওইখানে রক্তে বসে আছে। আমার নিনাকে আমি ডাকতে ডাকতে গেছি, দেখি নিনার ওইরকম অবস্থা, কাত হয়ে আছে, পড়ে নাই। প্রতিবেশীরা জানান, প্রায় 13 বছর আগে এই ফ্ল্যাটে উঠেছিলেন আজিজুল ইসলাম দম্পতি। নিহত মেয়ে নাফিজা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের 9ম শ্রেণীর ছাত্রী। আমার মেয়ের সাথে একদম ছোটবেলা থেকে আসছে। মানে এটা কোনোভাবে, মানে এটা কিভাবে, এর মনের মধ্যে ভালো মানুষ হয় না। ঘটনার মোটিভ ও অপরাধী শনাক্তে কাজ চলছে বলে জানান পুলিশ কর্মকর্তারা। তাদেরকে ছুরি দ্বারা আঘাত করে হত্যা করা হয়েছে, প্রাথমিকভাবে আমাদের কাছে এটি মনে হয়েছে। তো লাশের সুরতহাল এবং পোস্টমর্টমের জন্য লাশ দুটি আমরা সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়েছি। আর এখন ওনাদের আত্মীয় স্বজনরা এসছেন, ওনাদের সঙ্গে কথা বলছি এবং আমাদের সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে আমরা এ বিষয়ে কোনো ক্লু পেলে আমরা সেভাবে তদন্ত কার্যক্রম আগাবো। সন্দেহভাজন গৃহকর্মী আয়েশা মাত্র 4 দিন আগে এই বাসায় কাজ শুরু করেন বলে জানিয়েছেন স্বজনরা। তার গ্রামের বাড়ি রংপুর, থাকেন বিহারি ক্যাম্প এলাকায়। ময়না তদন্তের জন্য নিহত দুজনের মরদেহ রাখা হয়েছে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। হবিগঞ্জের লাখায় বিল দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত 30 জন। সেনাবাহিনীর চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। নরসিংদীর রায়পুরাতেও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এতে প্রাণ যায় একজনের। আর নোয়াখালীতে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে একজনকে। টেটাবল্লম নিয়ে সকাল থেকেই মুখোমুখি অবস্থান নেয় দুপক্ষের শত শত মানুষ। এক পর্যায়ে বাধে সংঘর্ষ। রণক্ষেত্র হয়ে ওঠে হবিগঞ্জের লাখায়ের স্বজনগ্রাম। স্থানীয়রা জানায়, ধলেশ্বরী খাঞ্জাবিলের দখল নিয়ে শিবপুর গ্রামের জনকল্যাণ সমবায় সমিতি ও সন্তোষপুরের আনন্দময়ী মৎস্যজীবী সমিতির মধ্যে বিরোধ দীর্ঘদিনের। এরই জেরে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ, তবে থামানো যায়নি মারামারি। পরে সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 2 ঘন্টার সংঘর্ষে আহত হন অন্তত 30 জন। বিলের দখল নিয়ে এর আগেও একাধিকবার সংঘর্ষ হয় দুপক্ষের মধ্যে। পূর্ব বিরোধীরই একটি জের ধরে আজকে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা এবং উত্তেজনা পরবর্তী এই মারামারির ঘটনাটি সংঘটিত হয়। তো পরিস্থিতি এখন শান্ত আছে।
নরসিংদীর রায়পুরার নীলক্ষা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয় দুপক্ষের। স্থানীয়রা জানায় নাজিমউদ্দিন মেম্বার গ্রুপ ও ফেলুমিয়া গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছে। সকালে ফেলুমিয়ার মেয়ের জামাতা প্রবাসী মামুন মিয়ার সাথে বাগবিতণ্ডা হয় প্রতিপক্ষের। এক পর্যায়ে বাধে সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে নিহত হন মামুন। আহত 10 জনের মধ্যে 2 জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। ফোন দিয়েছে, খবর ফোন পাইয়া সদর হাসপাতালে আসছি, আইসা তো দেখি মারা হয়ে গেছে। মারা গেছে উনি আমার বড় ভাই, আর যিনি ঝগড়া লাগছে উনি আমার ছোট ভাই। তারা দীর্ঘদিনের মধ্যেই তাদের আধিপত্য বিস্তারকে নিয়ে চাপা দ্বন্দ্ব ছিল। এটা অনেক আগেও ছিল, দীর্ঘদিন বন্ধ ছিল। আজকে এটি হঠাৎ করে আবার দেখা দিয়েছে। আমরা এখানে পুলিশ মোতায়েন আরো বাড়াচ্ছি, যে আরো যেন কোনো ধরনের এখানে গ্যাঞ্জাম না হয়। এদিকে নোয়াখালীর বেগমগঞ্জে ফখরুল ইসলাম মঞ্জু ওরফে বলি নামের এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের পরিবার কিশোর গ্যাংকে দায়ী করলেও স্থানীয়দের দাবি ছিনতাই করার সময় গণপিটুনিতে মৃত্যু হয় তার। আমি আমার বাইরে আগায় দিয়ে দাঁড়ায় রয়েছি, এর ভিতরে আমার কোলে থেকেছি না আমার সিদ্ধে মারছে, আমার বাইরে এলো পাতালে এভাবে মারছে চাপাতি চুরি নিয়ে। মতলব এর ওলাতুন 20 লাখ 22,000 টাকা লয় চলে গেছে মারি ধরি। এ জনগণ তাই মনে করেন এখানে এরে ধরছে, ধরার পরে এখানে মারধর করে, এখানে মারার পরে পিঠে পিঠে আনি এখানে হালাইছে। নিহত বলির বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ ও একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। হত্যার বিষয়টি তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছেন কর্মকর্তারা। জাহিদ হাসান, যমুনা নিউজ। নেতাকর্মীদের প্রার্থী না দেখে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, সামনের যুদ্ধ কঠিন, অনেক লম্বা। এ সময় তিনি জানান, বিএনপি ক্ষমতায় গেলে প্রথমেই 50 লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা আছে। দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচির দ্বিতীয় দিনের সমাপনী সেশনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। তিনি বলেন, দেশে জবাবদিহিমূলক সরকার ক্ষমতায় এলে শুভ পরিবর্তন শুরু হবে। বিশেষ একজন ব্যক্তিকে ভালো আখ্যায়িত করে বাকিদের সমালোচনা করা থেকে বিরত থাকতে নেতাকর্মীদের অনুরোধ করেন তিনি। রাজনৈতিক স্বার্থে তারা ব্যবহার করেছিল ক্ষমতাকে। তাকে যদি আমরা একটা ল্যাঙ্গুয়েজ গত 16 বছর ধরে একজন ভালো আর বাকি সবাই খারাপ, দুঃখজনকভাবে হলো 5 তারিখের পরে কেন জানি মনে হচ্ছে সেটির বোধহয় পরিবর্তন হয়নি। এই ধারণার পরিবর্তন হতে হবে। এটি গণতন্ত্রের জন্য হুমকি। দেশের কৃষক এইরকম সবগুলো স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, এরকম সবগুলো বিষয় নিয়ে চুলচেরা আলোচনা কোন দল করেছে? তোমরা ছাড়া, বিএনপি ছাড়া আর কোন দল করছে? কেউ করছে না। নীতি আদর্শ পরিকল্পনাবিহীন একটি দল ধর্মের নামে ব্যবসা খুলে ভোট প্রার্থনা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জানান, বিএনপি ক্ষমতায় এলে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ডের মতো জনবান্ধব কর্মসূচি গ্রহণ করবে। দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচির দ্বিতীয় দিনে বিএনপি নেতারা আরও বলেন, গণতান্ত্রিক উত্তরণে যারা বাধা দেবে তাদের প্রত্যাখ্যান করবে জনগণ। নির্দিষ্ট অঙ্কের আপনি প্রতি মাসে পাবেন। বিএনপির দেশ গড়ার পরিকল্পনার কর্মসূচির দ্বিতীয় দিনে প্রশিক্ষণে অংশ নেন ছাত্রদলের নেতাকর্মীরা। ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, ফার্মাস কার্ডের মতো 8টি জনবান্ধব পরিকল্পনার বিশদ ব্যাখ্যা জেলা মহানগরের ছাত্রদলের শীর্ষ নেতাদের জানান দায়িত্বশীল নেতারা। উদ্দেশ্য, নেতাকর্মীদের মাধ্যমে ঘরে ঘরে কর্মপরিকল্পনা ও বার্তা পৌঁছে দেওয়া। কারণ ওভারনাইট কোনো দেশে বৈপ্লবিক পরিবর্তন হয় না, আশা করাও যায় না। কিন্তু আমরা এখন যেটা যাচ্ছি সেটা বৈপ্লবিক পরিবর্তনের আশা। দ্বিতীয় দিনের উদ্বোধক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, অন্য দলের মতো ধর্মের দোহাই দিয়ে ভোটের প্রার্থনা নয়, বরং দেশ ও দেশের আর্থসামাজিক অবস্থা উন্নয়নে পরিকল্পনা করছে বিএনপি। আমরা যা করছি তা হচ্ছে প্ল্যানিং। প্ল্যানিং ইজ হাফ অফ দি জব। ইফ ইউ ডোন্ট প্ল্যান, ইউ আর প্ল্যানিং টু ফেল। তারা কেবলই বলছে যে এখানে একটু মার্কাতে ভোট দিলে তরতরাই জান্নাতে যাবে। তার আগে ইহকালে কিভাবে চলবে এর কোনো বক্তব্য নাই। শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে। আগামীর পরিকল্পনা তুলে ধরে নেতাকর্মীদের স্লোগানের পরিবর্তে জ্ঞানভিত্তিক রাজনীতির চর্চার পরামর্শ দেন তিনি। এই ফ্যামিলি কার্ডটা হচ্ছে আপনার ক্ষমতা, এটাই আপনার ক্ষমতায়ন, এটার মালিক আপনি। বিনামূল্যে চাল, ডাল, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি একটা নির্দিষ্ট অঙ্কের আপনি প্রতি মাসে পাবেন।
আপনার ফ্যামিলি নিয়ে সংসার নিয়ে টানাপোড়েন আর করতে হবে না। আপনার এই নিরাপত্তা দিবে এই স্বাস্থ্য কার্ড, এটা থাকলে ডাক্তার সাহেবরা কোনো হাসপাতালে আপনাকে বিনা চিকিৎসায় ফেরত দিতে পারবে না। এই গণতান্ত্রিক উত্তরণে যারাই বাধার সৃষ্টি করবে বিভিন্নভাবে আইনিয়ে বিনিয়ে, তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে বলে আশা করি। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ জামাতে বিভ্রান্তির বিরুদ্ধে জনগণকে সতর্ক করতে নেতাকর্মীদের নির্দেশ দেন। তারা ইউরোপের মধ্যযুগকে, অন্ধকার যুগকে ফিরিয়ে নিয়ে আসতে চাচ্ছে। জামাতে ইসলাম আজকে ধর্মের নামে যে ব্যবসাটা করছে, মানুষকে বিভ্রান্ত করছে, তার একটা উপযুক্ত জবাব আপনারা ওই জান্নাতের টিকিটটাকেই আপনারা ঠিক মতো তার প্রতি উত্তর দিতে পারবেন। রাজধানীতে পোষা প্রাণীদের চিকিৎসাদান কর্মসূচি পরিদর্শনে গিয়ে মির্জা আব্বাস বলেন, বিএনপি ক্ষমতায় এলে প্রাণী সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিবে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় পার্টির একাংশের নেতৃত্বে আত্মপ্রকাশ করল 18 দলীয় নতুন জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। এই জোটে রয়েছে 6টি নিবন্ধিত ও 12টি অনিবন্ধিত রাজনৈতিক দল। আত্মপ্রকাশ অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের কড়া সমালোচনা করেছেন জোটের নেতারা। জোটের সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ অভিযোগ করেছেন, সরকার নির্বাচন নিয়ে নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করছে। একই সঙ্গে আগামী নির্বাচন মব কালচারের নির্বাচন হতে যাচ্ছে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এবার এক ছাতার নিচে এলো জাতীয় পার্টির একাংশ সহ সমমনা 18 রাজনৈতিক দল। সোমবার দুপুরে রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ নামের এই জোট, যাতে একাট্টা হয়েছেন প্রয়াত HM এরশাদের জাতীয় পার্টির প্রভাবশালী কয়েকজন নেতা, যারা বিভিন্ন সময়ে দল ভেঙে একাধিক অংশে বিভক্ত ছিলেন। তাদের সাথে যোগ দিয়েছে গোলাম সরওয়ার মিলনের জনতা পার্টি, তৃণমূল বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এনডিএম। জোটের প্রধান করা হয়েছে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে। উপদেষ্টা হয়েছেন আনোয়ার হোসেন মঞ্জু এবং মুখপাত্র ABM রুহুল আমিন হাওলাদার। জোটভুক্ত দলগুলো নিজ নিজ আদর্শ সক্রিয়তা বজায় রেখে আগামী নির্বাচন ও রাজনৈতিক সক্রিয় ভূমিকা পালন করবে। এর নাম হবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। অতীতের সব ভুল ত্রুটি ভুলে আগামী নির্বাচন অংশগ্রহণমূলক করার উপর জোর দেন জোটের নেতারা। অভিযোগ করেন, ভোট নিয়ে অন্তর্বর্তী সরকারের ভূমিকা স্পষ্ট নয়। মব কালচার বন্ধ হয়, আমি তো এটা দেখতে পাচ্ছি। এই নির্বাচনে মব কালচারের নির্বাচন হতে যাচ্ছে। নিজের সীমাবদ্ধতার প্রতি কথা বললেন, কতটুকু আমরা পারি, কতটুকু আমরা পারি না, এই সময় আমাদের সচেতন থাকতে হবে। অতীতের সকল ভুল ত্রুটি থেকে শিক্ষা গ্রহণ করে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে গণতান্ত্রিক চর্চায় একটি সুস্থ সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন হবে। এনডিএফে 18 দল জোটবদ্ধ হলেও এদের মধ্যে 12টিরই নিবন্ধন নেই। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনার পর এবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, সাধারণ সম্পাদকের বিরুদ্ধে তদন্ত শেষ করেছে তদন্ত সংস্থা। দ্রুতই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। এদিকে ট্রাইব্যুনালে প্রথমবারের মতো মাহবুবুল আলম হানিফের মামলায় ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ হয়েছে। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় গত 17 নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে। দল হিসেবে আওয়ামী লীগ, তার অঙ্গ ও সহযোগী সংগঠনের অপরাধেরও তদন্ত চলছে। এবার জুলাই হত্যাযজ্ঞের মামলায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে বলে জানা গেছে। আমাদেরকে এই অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের ওবায়দুল কাদেরের পাশাপাশি যুবলীগ, নিষিদ্ধ সংগঠন, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে। শিগগিরই এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। আমরা সম্পূর্ণ প্রস্তুত রয়েছি, সাংগঠনিকভাবে, রাজনৈতিকভাবে আমরা এটির মোকাবেলা করব। তাদের শেষ দেখি বাংলাদেশ ছাত্রলীগ ছাড়বে।
প্রসিকিউশন বলছে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আন্দোলন দমনে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অস্ত্র হাতে মাঠে ছিলেন। 4 জন আসামির বিরুদ্ধে ইতিমধ্যে ফরমাল চার্জ দাখিল হয়েছে। ওবায়দুল কাদের সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে খুব সহসাই তদন্ত রিপোর্ট আমাদের হাতে আসবে বলে আমরা আশা করছি। তদন্ত সংস্থা তেমনটি জানিয়েছেন আমাদেরকে। এভাবে ক্রমান্বয়ে বাকি সবার বিরুদ্ধেই তদন্ত রিপোর্ট এসে যাবে এবং আনুষ্ঠানিক বিচারের যাত্রাটা তাদের ব্যাপারেও চলতে থাকবে। এদিকে জাসদ নেতা হাসানুল হক ইনুর মামলার সাক্ষীদের হুমকি দেয়াকে কেন্দ্র করে মাহবুবুল আলম হানিফের মামলায় প্রথমবারের মতো ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ হয়েছে। এই সাক্ষীকে নানানভাবে ভয়ভীতি দেখানো হয়েছে এবং সে কারণে তার নিরাপত্তার দিকটা বিবেচনা করে আমাদের আইনে যেহেতু বিধান আছে সেই বিধান অনুসারে ক্যামেরা ট্রায়াল অর্থাৎ এক্সক্লুসিভলি শুধুমাত্র আইনজীবী, আসামি এবং সাক্ষী ছাড়া অন্য কেউ এখানে থাকবেন না। এদিন জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় আনিসুল হক, সালমান এফ রহমান, দীপুমণি সহ আওয়ামী লীগের 16 নেতাকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। তাদের পরবর্তী হাজিরা 9 ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনার মামলার রায় নিয়ে আমি এই আদালত মানি না, এখানে বিচার হতে পারে না, এমন মন্তব্যের জেরে আদালত অবমাননার অভিযোগ থেকে ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন বিএনপি নেতা ও সিনিয়র আইনজীবী ফজলুর রহমান। আদালতের নির্দেশে ট্রাইব্যুনালে হাজির হন বিএনপি নেতা ফজলুর রহমান। সঙ্গে ছিলেন দলটির সিনিয়র আইনজীবী সহ প্রায় 30 জন আইনজীবী। শুনানি শুরুতেই ফজলুর রহমানের বক্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করেন তার আইনজীবী। বলেন এই আদালতের প্রতি তার আস্থা ও বিশ্বাস রয়েছে। ফজলুর রহমান বলেন আল্লাহর পরই বিচারকদের প্রতি তার আস্থা রয়েছে। শুনানি শেষে ক্ষমার আবেদন মঞ্জুর করে ফজলুর রহমানকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দেন ট্রাইব্যুনাল। বলেন এই ধরনের মন্তব্য বিচার সম্পর্কে ভুল বার্তা দেয়। বিষয়টিকে ভবিষ্যতের জন্য সতর্ক বার্তা বলে মনে করেন চিফ প্রসিকিউটর। আমি মনে করি যে সব দিক বিচার বিশ্লেষণ করে ফজলুর রহমান সাহেবকে এই যে তার বিরুদ্ধে যে কন্টেম্প প্রসিডিং করা হয়েছে এই প্রসিডিং থেকে তাকে অব্যাহতি দেওয়া উচিত। 2 কারণেই তাদের রেসপন্সিবল হওয়া উচিত। একটা হচ্ছে তারা আইনজীবী, দ্বিতীয় কারণ হচ্ছে তারা পলিটিশিয়ান। সুতরাং ভবিষ্যতে আদালতের ব্যাপারে বা এই ট্রাইব্যুনালের ব্যাপারে কোনো কমেন্ট করার জন্য ব্যাপারে যে কেউ যেন সাবধান থাকেন। জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদ ও ইসলামী ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর আব্দুল জলিলের একটি অনলাইন ভিডিওর অংশবিশেষ নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্ক চলছে, যেখানে ভোট কেন্দ্রের ভেতর বাইরের নিয়ন্ত্রণ নিয়ে কথা বলতে দেখা গেছে তাদের। সাবেক নির্বাচন কমিশনার জেসমিন টুলি বলছেন এই বক্তব্য সত্য হলে নির্বাচন বিতর্কিত হতে পারে। তবে অভিযুক্ত জামায়াত নেতার দাবি সেদিনের অনলাইন বৈঠকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কোনো বিষয় ছিল না। ইসলামী ব্যাংক ও জামাতে ইসলামীর সম্পর্ক নিয়ে দীর্ঘ সময়ের বিতর্ক। তবে সেই বিতর্ক আবারও সামনে এসেছে ব্যাংকটির কর্মকর্তা, কর্মচারী ও জামাত নেতা শফিকুল ইসলামের অনলাইন বৈঠকের কথোপকথনের ভিডিও ফাঁসের পর। ভিতরে থেকে উনি ভালো সাপোর্ট দিতে পারে তাহলে উনি দায়িত্ব নেবেন। এই অনলাইন বৈঠকে ডক্টর শফিকুল ইসলাম মাসুদের সাথে অংশ নেন ইসলামী ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট পরিচালক মোহাম্মদ আব্দুল জলিল। এছাড়াও বৈঠকে ব্যাংকটির আরও অনেক কর্মকর্তা ও কর্মচারীদেরও অংশ নিতে দেখা যায়। বৈঠকে জামাত নেতা শফিকুল ইসলাম মাসুদকে ভোট কেন্দ্রের ভেতরে বাইরে দায়িত্ব বন্টন নিয়ে কথা বলতে শোনা যায়, যেখানে ভোট কেন্দ্রের ভেতরে বাইরের নিয়ন্ত্রণ নিয়েও কথা বলেন তারা। লোকাল যে সংগঠন আছে, লোকাল অর্গানাইজেশনের সাথে আলোচনা করে ডিসিশনটা হবে। নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি বলছেন এই বৈঠকের কথোপকথন আগামী নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি করছে। নির্বাচনকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্য করতে রাজনৈতিক নেতাদের বক্তব্যে আরও সতর্ক থাকার কথা বলেন তিনি। ইলেকশন কমিশনকে আরও সতর্ক হয়ে ইলেকশনকে আগাতে হবে, কারণ যেভাবে যাই বলুক উনি প্রকাশ্যে যেটাই বলুক না বলুক, কিন্তু মিনিংটা করলে বা মানুষ এটাকে ব্যাখ্যা করবেই, খুব স্বাভাবিক, যেহেতু দেশে একটা ইলেকশন আসছে সামনে। এই জন্য আমার মনে হয় রাজনৈতিক দলের নেতাদেরও আরও সতর্ক হওয়া উচিত যে তারা যেন ইলেকশনকে পলিউটেড না করে। এই অভিযোগের বিষয়ে ইসলামী ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর মোহাম্মদ আব্দুল জলিলের সাথে কথা বলার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ও পটুয়াখালী 2 আসনের জামাত মনোনীত প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ কথা বলেছেন যমুনা টেলিভিশনের সাথে। দাবি করেছেন আলোচিত বৈঠকে নির্দিষ্ট কোনো ব্যাংক নয়,
নয় বরং ডাক্তার ও ইঞ্জিনিয়ারদের সংগঠনও যোগ দিয়েছিল। কনভেনশনাল ব্যাংক সহ আমাদের পিকেএফ বা আমাদের যেমন এনডিএফ ডাক্তারদের সংগঠন আছে, ইঞ্জিনিয়ারদের সংগঠন আছে, আমাদের ব্যাংকার যারা তাদের একটা সংগঠন, আমাদের প্রফেশনাল পেশাজীবীদের একটা অর্গানাইজেশন আছে, তাদের নিয়ে আমরা মাঝে মধ্যে বসি। এটাও সেই রেগুলার প্রোগ্রামেরই একটা অংশ। শফিকুল ইসলাম মাসুদ দাবি করেন, বৈঠকে একটি প্রশ্নের জবাবে নির্বাচনী কেন্দ্রের ভেতরে বাইরে দায়িত্ব পালনের কথা বলা হয়েছে। সেটা কোনোভাবেই ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে আলোচনা নয়। আমার ভোট দিতে চাই, সেক্ষেত্রে আমার দায়িত্ব পড়লে তো আমি ভোট দিতে পারবো না। এই ক্ষেত্রে সংগঠনের দৃষ্টিভঙ্গিটা কি, সেই দৃষ্টিভঙ্গিটা আমরা পরিষ্কার করেছি যে আপনি ভোট দিতে চাইলে দায়িত্ব থেকে আপনাকে ফ্রি থাকতে হবে। আর যদি আপনি মনে করেন যে সামগ্রিক দিক বিবেচনায় আপনার জন্য দায়িত্ব পালন করাটা দেশ জাতি এবং আপনার সামগ্রিক প্রয়োজনকে সামনে রেখে আপনি দায়িত্ব পালন করা দরকার, সেটা সংগঠনকে পরামর্শ করে আপনি সিদ্ধান্ত নেবেন। দিস ইজ মেসেজ। ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা এর কোনো বিষয়ে এখানে কথা হয়নি। এই অবস্থায় আসন্ন ভোটে নির্বাচনী কর্মকর্তা হিসেবে বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের না রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। কমতির দিকে পেঁয়াজের ঝাঁজ। 2 দিনের ব্যবধানে কেজিতে দাম কমেছে 30 টাকা। বাজারে আসতে শুরু করেছে নতুন জাত। পাশাপাশি ভারত থেকে আমদানির খবরে কমতির দিকে দাম। তবে বাজারে পেঁয়াজের সরবরাহ কম। এদিকে নতুন নির্ধারিত দামের সয়াবিন তেল এখনো বাজারে আসেনি। পুরনো দামের তেলই হচ্ছে বিক্রি। লিটারে 6 টাকা বৃদ্ধি করে বোতলজাত সয়াবিন তেলের দাম 195 টাকা নির্ধারণ করেছে উৎপাদক সমিতি। কয়েক মাস ধরেই প্রতি কেজি 80 থেকে 90 টাকার মধ্যেই স্থির ছিল পেঁয়াজের দাম, কিন্তু হঠাৎ করেই গেল সপ্তাহে দাম ওঠে 150 থেকে 160 টাকায়। সরবরাহ ঘাটতির কথা বলে বাড়িয়ে দেয়া হয় দাম। অস্থিরতা থামাতে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত দেয় সরকার। তারপর থেকেই নিম্নমুখী বাজার। কারণ বাজারের পেঁয়াজের আড়তে দেশি পুরনো পেঁয়াজের কেজি এখন 110 থেকে 120 টাকা, কেজিতে কমেছে অন্তত 30 টাকা। যেখানে 60 টাকা কিন্তু আমি এখন 120 টাকা, না তো বেশি না, আমাদের হিসাবে একটা নাগালের বাইরে হয়ে যাচ্ছে, কারণ সবারই তো সীমিত আয়। দেখেন বাজারে ফাঁকা, কৃষকের ঘরে পেঁয়াজ নাই। নতুন পেঁয়াজটা আসবো এই মাসে কয়দিন আসতেছে, টুকটাক আইতেছে, ফুলজার নাগাল এই মাসটা শেষে লাগবে। বাজারে আসতে শুরু করেছে মুড়িকাটা জাতের পেঁয়াজ। পাইকারি পর্যায়ে প্রতি কেজির দাম 80 টাকা। এই পেঁয়াজের দামও কেজিতে কমেছে 20 টাকা। আড়তে ভারতীয় পেঁয়াজ দেখা যায়নি, তবে স্থলবন্দর দিয়ে এরই মধ্যে শুরু হয়েছে আমদানি কার্যক্রম। ইন্ডিয়ান আইতাছে, এজন্য দেই আগে কমাই দিছে। কেবল উঠতাছে তো অনেক হইছে, কিন্তু পেঁয়াজের সিজনে হারে নাই, আরো 15 দিন লাগবে। 15 দিন পরে একবার ভরপুর আইব, বুঝছেন। পেঁয়াজের আমদানি এখন বর্তমানে কম, কারণ নতুন পেঁয়াজ আমদানি এখনো হয় নাই, পুরান পেঁয়াজের আমদানি অনেক কম। অন্যদিকে মূল্য নির্ধারণের পর সেই দামের সয়াবিন তেল বাজারে এখনো আসেনি। রোববার রাতে লিটার প্রতি বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করে দেওয়া হয় 195 টাকা, যা আগের চেয়ে 6 টাকা বেশি। আমাদের যে মালগুলো চলে আসছে এগুলো ওই যে আমরা এখন নতুন দামে বিক্রি করতেছি, যেই দামে সিদ্ধান্ত হয়েছে আর কি, 6 টাকা যে বাড়ছে ওই দামে। গভর্নমেন্টের রেট ফয়সালা হওয়ার আগে ওরা রেট বাড়াই দিয়েছে, তাহলে ওদের থেকে বাড়তি কিছু আশা করা যায় না এখানে। গেল 24 নভেম্বর সরকারের সম্মতি না নিয়ে প্রতি লিটার 198 টাকা দাম ধরে বাজারে তেল সরবরাহ করে উৎপাদক সমিতি। সেই তেলও বিক্রি করছেন কেউ কেউ। 98 টাকা করছে, কিন্তু আমরা তখন নেই যে পুরান রেট দেন, আমরা পুরান রেটে বিক্রি করি। 98 টাকা বিক্রি করতে যা মিলে সাধারণ কাস্টমার এসে ভাই দাম বাড়লো কবে, কি হয়েছে, মানে বেশি কথা বলা লাগে। নতুন দামের তেল বাজারে আসতে সময় লাগবে 2 থেকে 3 দিন। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই ইউক্রেনের আরও 2টি এলাকা দখলের দাবি করেছে রাশিয়া। খার্কিভ ও দোনেৎস্কের কৌশলগত গুরুত্বপূর্ণ 2টি বসতির নিয়ন্ত্রণ নিয়েছে তারা। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গাইডেড বোমা, ড্রোন ও কিনঝেল মিসাইল ছুড়েছে সেনারা। ধ্বংস করেছে ইউক্রেনের যোগাযোগ ও সামরিক অবকাঠামো এবং জ্বালানি ডিপো। দোনেৎস্কের দিমিত্রোভ এলাকায় ইউক্রেনীয় বাহিনীকে ঘিরে ফেলেছে বলেও দাবি করেছে। গ্রিশিনো এলাকা থেকে পিছু হটেছে ইউক্রেনীয় সেনারা, যদিও পুতিন বাহিনীর কাছে নতুন করে ভূখণ্ড হারানোর কথা স্বীকার করেনি কিয়েভ। প্রতিরক্ষা লাইনে লড়াই অব্যাহত রয়েছে বলে দাবি করেছে তারা। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় কমান্ড জানিয়েছে, প্রোক্রোভস্কে রুশ সেনাদের লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে তারা। মিরনোরাদ থেকে পিছু হটেছে রুশ সেনারা। খার্কিভের একটি বাঁধ ঘিরেও রুশ সেনারা আটকা পড়েছে বলে দাবি কিয়েভের।
নারীদের বিরুদ্ধে হওয়া লিঙ্গভিত্তিক হত্যাকাণ্ড সহিংসতার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হল ব্রাজিলের রাজপথ। রোববার রিও ডি জেনেরো, সাও পাওলোতে দেশটির একাধিক শহরে নেমে আসে হাজার হাজার নারী পুরুষ। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কয়েকটি আলোচিত নারী বিদ্বেষী অপরাধের জেরেই আন্দোলনে নামে তারা। বিভিন্ন বার্তা লেখা প্ল্যাকার্ড ও পোস্টার হাতে দেখা যায় বিক্ষোভকারীদের। নারী অধিকার সংক্রান্ত নানা স্লোগান দেওয়া হয়, দাবি তোলে লিঙ্গভিত্তিক হত্যাকাণ্ড, ধর্ষণ ও নারী বিদ্বেষ বন্ধের। রং দিয়ে গায়ে প্রতীকী রক্ত মেখে অভিনব প্রতিবাদ জানান অনেক নারী। সরকারি হিসেব অনুযায়ী 2024 সালে ব্রাজিলে ফেমিসাইড বা লিঙ্গভিত্তিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন প্রায় 1500 নারী। ব্যক্তিগত মান অভিমান ভুলে গণতন্ত্রের বৃহত্তর স্বার্থে দলের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে গুলশানের দলীয় কার্যালয়ে বিএলডিপির নেতাকর্মীদের নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। এ সময় শহীদ উদ্দিন চৌধুরী আইনি সহ বেশ কয়েকজন সিনিয়র নেতা উপস্থিত ছিলেন। বিএলডিপি নেতা শাহাদাত হোসাইন সেলিমের নেতৃত্বে দলটির নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে তাদের স্বাগত জানিয়ে আমির খসরু বলেন, দেশ ও দলের বৃহত্তর স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। আগামী নির্বাচনে সবাইকে কাজ করতে হবে ঐক্যবদ্ধ হয়ে। আমাদের নিজেদের মধ্যে মানবিক থাকতে পারে, রাজনীতিতে প্রতিযোগিতাও আছে, এটাও ঠিক। প্রতিযোগিতা থাকবে এবং থাকা উচিত। যেই দলের প্রতিযোগিতা থাকে না সেই দলের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নাই। বরিশালে সংবাদ সম্মেলন করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বাবুগঞ্জে রোববারের ঘটনার প্রেক্ষিতে তিনি বলেন, মিরগঞ্জ সেতু নির্মাণ সংশ্লিষ্ট বিদেশিদের কাছে মালামাল সরবরাহের চাপ প্রয়োগ করা হচ্ছিল। কোনো দলের বা ব্যক্তির নাম উল্লেখ না করলেও হামলা করা হয়। দায়িত্বরত ওসিকে সাসপেন্ড ও তদন্ত করে বিচারের মুখোমুখি করার দাবি জানান ব্যারিস্টার ফুয়াদ। বিএনপির একাংশের আচরণে প্রতিদিন তাদের ভোট কমছে বলেও মন্তব্য করেন তিনি। এই ক্রিমিনালদেরকে নিয়ে কিন্তু আপনাদের ভোট চাইতে হবে। যারা একটা কাজ মাঠে আসার আগেই যদি কোম্পানিগুলোকে অ্যাপ্রোচ করা হয়, তাদেরকে বলা হয় যে ইট আমার কাছ থেকে নিতে হবে, আমি আপনাকে 500 শ্রমিক সাপ্লাই দিব, এই এজেন্সিটা সাবকন্ট্রাক্টটা আমাকে দেবেন, এটা যে কোনো বিদেশি কোম্পানির জন্য মানে খুব পীড়াদায়ক। তাদের জন্য এটা তারা নিরাপত্তা সংকটে ভোগেন। তো ঠিক সেই কথাগুলোই বলেছি। আপনারা যারা আমার বক্তব্য শুনেছেন, আমি কোনো দল, কোনো ব্যক্তি, কাউকে আমি সেখানে মেনশন করি নাই। গ্যাস সরবরাহের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে শনির আখড়া এলাকা অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় বাসিন্দারা। দুপুর থেকে বিকেল পর্যন্ত পালিত এই বিক্ষোভ কর্মসূচির কারণে সড়কের উভয় পাশে তীব্র যানজট তৈরি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন সড়কে আটকে পড়া যাত্রীরা। বিক্ষোভকারীরা জানান, গেল কয়েক সপ্তাহ ধরে রাজধানীর কদমতলী থানার শেখদি, হাবিবনগর সহ বিভিন্ন এলাকায় গ্যাসের সরবরাহ না থাকায় বিপাকে পড়েছেন তারা। বাসায় রান্না করতে না পারায় হোটেল, রেস্তোরাঁ থেকে খাবার কিনে খেতে হচ্ছে। এ সময় মানববন্ধনকারীরা অভিযোগ করেন, সমস্যা সমাধানের জন্য তিতাস কর্তৃপক্ষকে বারবার তাগাদা দিলেও কোনো সুরাহা হয়নি। বিইউপি ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে শেষ হলো ফিট এলিগেন্স প্রেজেন্টস বিইউপি ক্যারিয়ার এজ 2025। সোমবার সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় সময় উপযোগী এই দক্ষতা উন্নয়ন কার্যক্রম। বিয়ন্ড দ্য এজ থিমে আয়োজিত এই প্রোগ্রামে শিক্ষার্থীদের জন্য ছিল বাস্তবমুখী ট্রেনিং, স্ট্রাকচার অ্যাসেসমেন্ট এবং প্রতিযোগিতামূলক হ্যাকাথন। এই আয়োজনের লক্ষ্য প্রতিযোগিতামূলক চাকরির বাজারে প্রয়োজনীয় টেকনিক্যাল ও ক্রিয়েটিভ স্কিলে শিক্ষার্থীদের দক্ষ করে তোলা। এবছর মোট 1,20,000 টাকা প্রাইজ মানির প্রতিযোগিতায় ডাটা ভয়েস চ্যাম্পিয়ন হন সায়েদ হাসান ইশরাক। এছাড়া ক্রিয়েটিভ হরাইজন ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হন মোহাম্মদ মাহমুদুল হাসান। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান, যিনি শিল্পমুখী দক্ষতা অর্জনের গুরুত্ব তুলে ধরেন। বিইউপি ক্যারিয়ার ক্লাব জানায়, ভবিষ্যতেও শিক্ষার্থীদের পেশাগত উৎকর্ষে এমন উদ্যোগ অব্যাহত থাকবে। এই আয়োজনের মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন। ইউনিলিভার বাংলাদেশ ও কেউ ক্রাডং বাংলাদেশের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো ইন্টারন্যাশনাল কোস্টাল ক্লিন আপ 2025। দেশের অন্যতম উপকূলীয় অঞ্চল সেন্ট মার্টিনে এই কার্যক্রমের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্থানীয় অধিবাসীদের থেকে আসা 500 স্বেচ্ছাসেবক সেন্ট মার্টিনের সৈকত থেকে 1850 কিলোগ্রাম সমুদ্র বর্জ্য সংগ্রহ করেন। পরে এসব বর্জ্য নিরাপদভাবে মূল ভূখণ্ডে নিয়ে পরিবেশ বান্ধব উপায়ে অপসারণ করা হয়। খাদ্যের মোড়ক, প্লাস্টিকের বোতল ও ঢাকনা, প্লাস্টিক ব্যাগ, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সামগ্রী এবং পরিত্যক্ত মাছ ধরা জালের মতো নানা ধরনের বর্জ্য এই অভিযানে তুলে আনা হয়। আয়োজকরা
আশা করেন অনিয়ন্ত্রিত বর্জ্য ও পর্যটনের চাপজনিত পরিবেশ ঝুঁকি কমাতে এই উদ্যোগ ভূমিকা রাখবে। এবছর পর্যটন মৌসুমের প্রথম সপ্তাহের শেষ দিকে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে কৌশলগতভাবে এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। দর্শক, এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।